হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। এর আগের ক্লাসে আমাদের অলরেডি 2A সরলরেখার অনুশীলনী 2A কমপ্লিট হয়ে গেছে, প্রশ্নমালা 2A। এর আগের ক্লাসে আমরা প্রশ্নমালা 2B শুরু করেছিলাম, কিছুটা থিওরি সম্বন্ধে আলোচনা করেছি এবং বহু বিকল্পধর্মী যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 2B এর বহু বিকল্পধর্মী হয়ে গেছে, অতি সংক্ষিপ্ত শুরু করব 1 থেকে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাসের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মাঠের প্রশ্নবিত্রার সলিউশন করা আছে। ওকে, তো শুরু করছি আমরা আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন যেটা অতি সংক্ষিপ্ত একেরটা। অতি সংক্ষিপ্ত একে বলা আছে, একের কোশ্চেন বলা আছে মূলবিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এইচকে। মনে করো এইখানে মূলবিন্দু আছে, চিত্র অঙ্কনের সাহায্যে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা অঙ্ক অনেক ভালো, অনেক বেশি বুঝতে পারবে। এই বিন্দু থেকে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এইটা মনে করো এইচকে, এই সরলরেখার উপর। ঠিক আছে, হলে কি বলছে, পাদবিন্দু স্থানাঙ্ক এইচকে দেখাও যে সরলরেখাটির সমীকরণ। তাহলে এইটা যদি মূলবিন্দু হয় ও এবং পাদবিন্দু এইটা যদি এইচকে হয়, তাহলে এইটা 0 0 বিন্দু মূলবিন্দু। ঠিক আছে, তাহলে বলেছে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এইচকে হলে দেখাও সরলরেখাটির সমীকরণ। মানে এই সরলরেখাটির সমীকরণ চাইছে। এটা যদি এবি সরলরেখা হয়, এবি যদি সরলরেখা হয়, এবি সরলরেখার সমীকরণ চাইছে, এবি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, ধরা যাক ও মূলবিন্দু স্থানাঙ্ক জিরো জিরো, এবি সরল রেখার ওপর অঙ্কিত লম্বের, এবি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক পি এইচকে। এবি সরলরেখার সমীকরণ আমাদের এখানে নির্ণয় করতে হবে। আমরা তাহলে সহজেই এই সরলরেখাটার মানে ওপি সরলরেখা, ওপিও একটা সরলরেখা হচ্ছে, এই ওপি রেখার প্রবণতা পেয়ে যাব। অতএব ওপি এর প্রবণতা, ওপি এর প্রবণতা, ওপি সরলরেখার প্রবণতা কি হবে, দুটো স্থানাঙ্কই জানি, হয়ে যাচ্ছে কে মাইনাস 0 বাই এইচ মাইনাস 0 ইজ ইকুয়াল টু কে বাই এইচ। ঠিক আছে, কে বাই এইচ। এই যে এই রেখাটা আর এই রেখাটা, ওপি আর এবি, এরা পরস্পর লম্ব। ঠিক আছে, ওপি পারপেন্ডিকুলার টু এবি। অতএব এবি সরলরেখার প্রবণতা কত হবে, এবি সরলরেখার প্রবণতা। তাহলে একটা সরলরেখার প্রবণতা আমরা জানলে অন্য সরলরেখার প্রবণতা কি হয়, মাইনাস দিয়ে গুণ হয় আর রেসিপ্রোকাল হয়। আমরা আগেই বলেছি, শর্ট কোশ্চেন আলোচনার সময়, থিওরি আলোচনার সময় করেছি। তোমরা যারা আজকের ক্লাসে প্রথম আছো, এর আগের ক্লাসটা অবশ্যই দেখবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এবি সরলরেখার প্রবণতা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস এইচ বাই কে। তাহলে একটা সরলরেখার প্রবণতা জানি এবং তার যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে আমরা সরলরেখার সমীকরণ সহজেই বের করে নিতে পারবো। অতএব এবি সরলরেখার, এবি সরলরেখার সমীকরণ, এটা সূত্র কি, এটা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। যদি একটা বিন্দু আমরা জেনে থাকি, মনে করো x1 y1 বিন্দুটা কোনো সরলরেখা, হ্যাঁ, তার প্রবণতা m জানি, তাহলে সেটা বের করে নেওয়ার ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m প্রবণতা ইন্টু x মাইনাস x1। সে যেটা x1 y1 বিন্দুগামী এবং প্রবণতা যদি m হয়, এই দুটো জানা থাকলে সরলরেখা বের করার সূত্র হচ্ছে এইটা। তাহলে এবি সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে y মাইনাস k ইজ ইকুয়াল টু m ইন্টু m প্রবণতা এইটা মাইনাস h বাই k ইন্টু x মাইনাস h, এইটা। এবার কোনাকুনি গুণ করো, এইটা আসছে বা ky মাইনাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস hx মাইনাস মাসে প্লাস h স্কোয়ার, এইটা আসছে। ঠিক আছে, একটু সিম্পলিফাই করে নিলে কি হচ্ছে, যদি কে hx টা এদিকে আনি, hx টা এদিকে আনলে বা hx প্লাস ky, আর এইটাকে ওদিকে নিয়ে গেলে h স্কোয়ার প্লাস k স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা যেহেতু 0 0, অবশ্যই h স্কোয়ার প্লাস k স্কোয়ার নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো
এইটাই সরলরেখার সমীকরণ আসছে। hx প্লাস ky ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস k স্কোয়ার, a স্কোয়ার প্লাস k স্কোয়ার নট ইকুয়াল টু 0। দেখো একদম সহজভাবে করা আছে, ঠিক আছে, শুধুমাত্র এই সূত্রটা মনে রাখবে। নেক্সট দেখো, একের দাগের অঙ্ক হয়ে গেল, এবার আমরা দুইয়ের দাগের অঙ্ক শুরু করব। একের দাগের অতি সংক্ষিপ্ত একের দাগেরটা হলো, দেখো এবার আমরা দুইয়ের দাগের শুরু করছি। প্রত্যেকটা অঙ্কের নিখুঁত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। নেক্সট দুইয়ের দাগেরটা কি বলেছে দেখো, দুইয়ের দাগের অঙ্কটা একটু বড় হতে পারে। দুইয়ের দাগের অঙ্ক বলা আছে 3x - 4y = 25 সরলরেখার উপর অবস্থিত এবং মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই একই রকম এই সরলরেখার উপর অবস্থিত হবে একটা, এই ক্ষেত্রে এই সরলরেখাটার সমীকরণ বলে দিয়েছে, এখানে মূল বিন্দু 0 0, ঠিক আছে, এই সরলরেখার উপর অবস্থিত, এর উপর নিকটতম বিন্দু মানে কি, লম্ব বরাবর বিন্দু সবচেয়ে নিকটতম বিন্দু হয়, লম্ব বরাবর বিন্দুটাই নিকটতম, মানে এর সঙ্গে এই বিন্দুটার সঙ্গে এর দূরত্ব, এইখানে দূরত্ব হলে যা হবে, লম্বভাবে অবস্থিত হলে সবচেয়ে নিকটে দূরত্ব হবে, মানে নিকটবর্তী দূরত্ব হবে লম্বভাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই সরলরেখাটার সমীকরণ, এটা যদি এবি হয়, এটা মনে করো ও বিন্দু, এটা মনে করো পি বিন্দু, এটা যদি এবি হয়, একইভাবে এই এবির সমীকরণ এখানে দেওয়া আছে 3x - 4y = 25, এইটা হচ্ছে 3x - 4y = 25। ঠিক আছে, আচ্ছা, ও মূল বিন্দু, হ্যাঁ, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা এক্ষেত্রে নির্ণয় করতে হবে। পি বিন্দু স্থানাঙ্ক ধরা যাক, আচ্ছা, ও বিন্দু থেকে, ও বিন্দু যার স্থানাঙ্ক 0 0, এবি সরলরেখার সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ 3x - 4y = 25, এবি সরলরেখার সমীকরণ 3x - 4y = 25। আচ্ছা, ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব বিন্দুটাই নিকটতম বিন্দু হবে। ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব বিন্দু হবে নিকটবর্তী বিন্দু, ঠিক আছে। তাহলে ওপি পারপেন্ডিকুলার টু এবি, ধরা যাক পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে ওপি আর এবি পরস্পর লম্ব হয়ে যাচ্ছে। এবার যেহেতু পি বিন্দু এবি সরলরেখার উপর অবস্থিত, এখানে কি করলাম দেখো, ও বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি, এবি সরলরেখার সমীকরণ এইটা লিখে দিয়েছি, এটা বলেছে ও বিন্দু থেকে এবি সরলরেখার লম্ব বিন্দুটাই নিকটতম বিন্দু হবে। ঠিক আছে, মানে এই বরাবর এই দূরত্বটা সবচেয়ে সহজ, তো সবচেয়ে কাছে, ঠিক আছে, সবচেয়ে কাছে ওপি, অর্থাৎ ওপি লম্ব এবি, আমরা পি বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি। এবার পি বিন্দু যেহেতু সরলরেখাটার উপর অবস্থিত, পি বিন্দুটা সরলরেখার সমীকরণে বসালে স্যাটিসফাই করবে। অতএব এটা হয়ে যাচ্ছে 3h - 4k = 25, এইটা হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর। 3h - 4k = 25, এটা 1 নম্বর হয়ে যাচ্ছে। এবার কি বলেছে, এবার বলে দিয়েছে যে এবার এরা যেহেতু এইটা একটা কন্ডিশন হলো, এবার লম্বর কন্ডিশন আমরা কাজে লাগাবো। লম্বর কন্ডিশন থেকে আরেকটা সমীকরণ আসবে, দুটো সমাধান করে আমরা এইচ এর মানটা নির্ণয় করে ফেলবো। আবার ওপি এর প্রবণতা, মানে ওপি সরলরেখার প্রবণতা কত, ওপি এর প্রবণতা হয়ে যাচ্ছে, এটা এইচ কে, তো এটা এইচ কে, এটা হয়ে যাচ্ছে k - 0 / h - 0 = k/h। ঠিক আছে, k/h আসছে। আচ্ছা, এবার দেখো এখানে এর প্রবণতা একটা আসবে, এই এবি প্রবণতা, এবি সরলরেখার প্রবণতা হয়ে যাবে। এখান থেকে প্রবণতা আমরা নির্ণয় করব 3x - 4y = 25 বা -4y = -3x + 25, বা এখানে হয়ে যাচ্ছে 4y = 3x - 25, 4y = 3x - 25, বা y = 3/4x
-25/4 এইটা আসছে, 4 দিয়ে ভাগ করলে y। তাহলে এবি সরলরেখার প্রবণতা চলে আসছে, এবি সরলরেখাটা ক্যালকুলেশনটা করি আমরা, এটা লিখছি। অতএব এবি সরলরেখার প্রবণতা এখানে আবার বলে লিখে আবার এইটা, অতএব এবি সরলরেখার প্রবণতা, এবি সরলরেখার প্রবণতা = 3/4। তাহলে দুটো সরলরেখা যে লম্ব তাদের প্রবণতা পেয়ে গেলাম। এখানে ক্যালকুলেশনটা দেখে নাও, এবার সেই কন্ডিশনটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা আসছে, দুটো প্রবণতা যেহেতু লম্ব, প্রবণতার গুণফল মাইনাস আসবে। এখানে আমরা একটু মুছে দিচ্ছি। দেখো প্রবণতার গুণফল যেহেতু -1, সেটা এখানে কাজে লাগবে। এটা একটা পেয়েছি। অতএব হয়ে যাচ্ছে k/h ইন্টু 3/4 = -1। ঠিক আছে, -1 হলো, বা এখানে 3k/4h = -1, বা 3k = -4h, 3k -4h, বা k -4h/3 হয়ে যাচ্ছে। এই মানটা আমরা একে পুট করব, k -4h/3, এটা আমরা একে পুট করছি। এবার 1 থেকে পাই একে কি আছে, 3h, -4 ইন্টু k এর মান -4h/3 = 25। ঠিক আছে, এখান থেকে মানটা নির্ণয় হবে। দেখো h এর মান পেয়ে গেলে আমরা সহজেই k এর মানও পেয়ে যাবো। এখানেই পুট করতে পারি বা এখানে পুট করতে পারি। ক্যালকুলেশনটা যদি এখানে করি, বা এইটা লসাগু 3 হচ্ছে, তাহলে এটা 9h হবে, মাইনাসে মাইনাসে প্লাস 16h হবে, = 25, বা এইটা হচ্ছে 25h = 3 25-এ গুণ হয়ে গেলে 75, বা h = 75/25, বা h কেটে গিয়ে 3 আসছে, 3। অতএব আমরা h যদি এখানে পুট করি, এইটা k × 3 h এর মান কত, h এর মান হয়ে যাচ্ছে 3 × 4 = -1, এইটা কেটে গেল, বা k -4 হচ্ছে, k -4। দেখো k -4, এই যে কোনাকুনি গুণ করলে। ঠিক আছে, তাহলে নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত এসে যাচ্ছে, 3, -4। তাহলে নির্ণয় মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু স্থানাঙ্ক, মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু স্থানাঙ্ক অতএব উত্তর লিখবে মূলবিন্দু থেকে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক h কে, h এর মান কত, 3, -4, 3, -4 আসছে। দেখো মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু স্থানাঙ্ক 3, -4। ঠিক আছে, এবার 3-এরটা দেখো, 2-এর অঙ্ক হয়ে গেল। দেখো বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, নেক্সট 3-এর দাগের জিওমেট্রির প্রত্যেকটা অঙ্ক চিত্রের সাহায্যে বুঝতে চেষ্টা করবে, অনেক বেশি বুঝতেও সুবিধা হবে এবং অনেক ভালো মনেও থাকবে। ওকে, এবার 3-এর দাগের 3-এর দাগের অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 1-এরটা দেখো আছে, প্রথম সরলরেখা 2x + 3y - 6 = 0, 2x + 3y - 6 = 0। তাহলে যেহেতু প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে, আমরা প্রতি ক্ষেত্রে প্রবণতা বের করে নেব। tan θ = +-m1 - m2/1 + m1 * এই সূত্র প্রয়োগ করব। 2x + 3y - 6 = 0, আর 3x - 2y + 11, 3x - 2y + 11 = 0, দুটো সমীকরণ আছে। বা এখানে হয়ে যাচ্ছে আমরা 3y - 2x + 6 পেয়ে যাচ্ছি, বা y - 2/3x + 6/3। অতএব আমাদের m1 হয়ে যাচ্ছে -2/3, m1 এর মান চলে আসছে -2/3। x এর যেটা সহগ সেটাই প্রবণতা হয়। ঠিক আছে, এখানে m1 এর মান পেয়ে গেলাম।
এবার দেখো এইটা থেকে -2y = -3x - 11 বা -2y = মাইনাস কমন 3x + 11 মাইনাস মাইনাস কাটলো, তাহলে y = 3/2x + 11/2। অতএব m2 = 3/2। ঠিক আছে, m2 = 3/2। অতএব tan θ = ±m1 - m2 -2/3 -3/2। ঠিক আছে, 1 প্লাস -2/3 ইন্টু 3/2 m1 - m2/1 + m1 m2, এই সূত্র প্রয়োগ করছি আমরা। ঠিক আছে, এখানে দেখো বা tan θ = প্লাস মাইনাস, এটা আমরা -2/3 -3/2 রেখে দিচ্ছি। 1 এখানে 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 1 - 1 এসে যাচ্ছে। 1 - 1 আসছে, তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে। নিচে 0 মানে tan θ = এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত লিখবে অবশ্যই। ঠিক আছে, অতএব tan θ = tan 90, tan উভয় দিকে উঠে গেলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ভুলেও tan কাটবে না, অপেক্ষক কখনো এইভাবে কাটা যায় না। থিটা তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। অতএব কি চেয়েছে, এখানে চেয়েছে 90 ডিগ্রি আসছে, এখানে চেয়েছে যে প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ। অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি আসছে। ঠিক আছে, অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি আসছে। দেখো নেক্সট, দেখো এটা একের দাগে হয়ে গেল। প্রসেসটা দেখে নাও। 7টা অঙ্ক আছে 3-এর দাগে, প্রত্যেকটা অঙ্ক একই প্রসেসে করতে হবে। 7টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক একই প্রসেসে হবে। এবার 2-এর দাগেরটা। কি বলেছে এটা, 2x - y = 9। এইটা একটা আছে। আর একটা সমীকরণ আছে x - 3y + 8, x - 3y + 8 = 0। ঠিক আছে, বা -y = 9 - 2x, বা y = মাইনাস এদিকে গুণ হয়ে গেলে 2x - 9, মানে উভয় দিকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি বা মাইনাস কমন নিয়ে কেটে দিচ্ছি, এইভাবে ভাবতে পারো। অতএব m1 এর মান কত আসছে, m1 = 2। এখানে দেখো -3y = -x - 8, বা -3y মাইনাস কমন নিলে x + 8, মাইনাস মাইনাস কেটে গেল। অতএব y = 1/3x + 8/3। অতএব m2 হয়ে যাচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে tan θ কত হবে, m1 - m2/1 + m1 m2, 2 × 1/3 এইটা আসছে। বা দেখো তাহলে, বা এখানে যেটা হচ্ছে tan θ = এটা হয়ে যাচ্ছে 3 লসাগু, 3 দুগুণে 6 - 1, এটা 3 লসাগু, এটা 2/3 ভাবতে পারো, 3 × 3 + 1। বা এটা হয়ে যাচ্ছে tan θ = 5/3, আর এইখানে তো আচ্ছা এটা 2 হবে, এটা 2 হবে। ঠিক আছে, এটা এসে যাচ্ছে 5/3। তাহলে tan θ = 1 হয়ে যাচ্ছে, tan θ = 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ চেয়েছে। অতএব tan 45 ডিগ্রি, θ = 45 ডিগ্রি। অ্যান্সারটা লিখবে, দেখো অ্যান্সারটা এখানে লিখতে হবে যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, উল্লেখ করবে যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি।
নেক্সট দেখো 3 দাগেরটা। তিনের দাগেরটা কি বলেছে দেখো, সরলরেখা আছে x মাইনাস রুট 3y ইজ ইকুয়াল টু 3, এটা একটা আছে, ঠিক আছে। আর আছে রুট 3x মাইনাস ওয়াই, রুট 3 এটা x হবে, রুট 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা বা মাইনাস রুট 3y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 3, বা y ইজ ইকুয়াল টু মাইনাস, এটা কেটে যাবে, মাইনাস 1 বাই রুট 3x মাইনাস এটা 3 বাই রুট 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে m1 সমান কত হচ্ছে, m1 ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3, m1 ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 এসে গেল। এখান থেকে দেখো মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3x মাইনাস 1, মাইনাস উভয় দিক দিয়ে কেটে গেলে এটা রুট 3x প্লাস 1, তাহলে m2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, m2 এর মান রুট 3, ঠিক আছে। তাহলে অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা তোমরা মডেও লিখতে পারো, যদি প্লাস মাইনাস না রেখে মডেও প্রকাশ করতে পারো, m1 মাইনাস m2, 1 প্লাস m1 m2, ঠিক আছে। বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট 3 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা রুট 3 লসাগু 1 মাইনাস রুট 3, ঠিক আছে। বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস রুট 3 নয়, এটা 1 মাইনাস 3 হয়ে যাবে, রুট 3 গুণ হয়ে 3 হয়ে যাবে, ঠিক আছে। এটা মডে আছে, এটা মাইনাস 2 বাই রুট 3টা নিচে হয়ে যাবে, ইন্টু 2 আছে, ঠিক আছে। এইটা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই রুট 3 হয়ে যাচ্ছে, দেখো 1 বাই রুট 3 হয়ে যাচ্ছে। বা অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 মডে আছে, ঠিক আছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার লিখতে পারো অ্যান্সার, সরলরেখা দুটির অন্তর্গত কোণ 30 ডিগ্রি, এটাই ভাষায় লিখবে যে সরলরেখা দুটির অন্তর্গত কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। 3 হলো। নেক্সট দেখো 4 দেখো, 3 দাগেরটা হলো সরলরেখা দুটির অন্তর্গত কোণ এক্ষেত্রে 30 ডিগ্রি আসছে, ঠিক আছে। 4 দেখো, চারের কি বলেছে, y মাইনাস 2 প্লাস রুট 3x, y মাইনাস 2 প্লাস রুট 3x, y মাইনাস 2 প্লাস রুট 3x ইজ ইকুয়াল টু 6 হচ্ছে, 6, y is equal to 2 plus root 3x plus 6, ঠিক আছে। তাহলে m1 সমান কি আসছে, m1 is equal to 2 plus root 3 হয়ে যাচ্ছে, m1 is equal to 2 plus root 3 হলো। এবার দেখো এবার y is equal to 2 minus root 3x, আরেকটা যে সমীকরণ আছে, y is equal to 2 minus root 3x plus 9 আছে নাকি, y is equal to 2 minus root 3x plus 9, তাহলে এখানে দেওয়াই আছে, এখানে y is equal to mx plus c আকারে দেওয়া আছে, এখানে ছায়াতে হচ্ছে না, তাহলে m2 is equal to এখানে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছে 2 minus root 3 পেয়ে গেলাম। অতএব এবার tan থিটা নির্ণয় করি, tan থিটা is equal to m1 minus m2, 2 plus root 3, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3 হয়ে যাচ্ছে, 1 plus m1 m2, 2 plus root 3 into 2 minus root 3, এইটা হয়ে যাচ্ছে। বা tan থিটা 2 কেটে গেল, হয়ে যাচ্ছে 2 root 3 বাই 1 plus a plus b, a minus b square minus b square, 2a square 4 minus root 3 square 3, ঠিক আছে। অতএব tan theta is equal to 2 root 3, 4 के 5 minus 3 2, অতএব tan theta is equal to root 3 হয়ে যাচ্ছে,
অতএব হয়ে যাচ্ছে যেটা tan থিটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো সহজ অঙ্ক একদম। তাহলে থিটার মান হয়ে যাচ্ছে এখানে 60 ডিগ্রি, অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। সরলরেখা দুটির অন্তর্গত কোণ 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো সরলরেখা দুটির অন্তর্গত কোণ 60 ডিগ্রি। 4 হলো 5 দেখো। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো সমস্যা হলে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো 5 দাগেরটা, 3 দাগের 5টা আচ্ছা। প্রথম যেটা আছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 আছে একটা, এইটা একটা সরলরেখা আছে। অন্যটা আছে যে bx মাইনাস ay প্লাস c1, bx মাইনাস ay প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, বা এখানে by ইজ ইকুয়াল টু মাইনাস x মাইনাস c, বা y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু মাইনাস a বাই bx মাইনাস c বাই b। তাহলে m1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস a বাই b হচ্ছে। এবার দেখো মাইনাস ay ইজ ইকুয়াল টু মাইনাস bx মাইনাস c1, উভয় দিক দিয়ে মাইনাস কমন নিলে ay ইজ ইকুয়াল টু মাইনাস bx প্লাস c1, মাইনাস মাইনাস কেটে গেল, y ইজ ইকুয়াল টু b বাই ax প্লাস c1 বাই a, এইটা আছে। তাহলে এখানে m2 কত, m2 হয়ে যাচ্ছে b বাই a। দেখো m1 m2 পেয়ে গেলাম। এবার tan থিটা নির্ণয় করব। tan থিটা মডে a বাই b মাইনাস b বাই a 1 প্লাস মাইনাস a বাই b ইন্টু b বাই a, এইটা আসছে। দেখো ঠিক আছে। তাহলে বা tan থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মডের মধ্যে মাইনাস a বাই b মাইনাস b বাই a বাই a কাটছে b কাটছে 1 মাইনাস 1, নিচে 1 মাইনাস 1 0, তার মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু অসংজ্ঞাত। ঠিক আছে, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু tan 90, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব যেখানে যেটা চলে আসছে, অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। স্টেটমেন্ট লিখবে সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। ঠিক আছে। দেখো এবার 5 হলো 3 দাগের 6টা। 6 অঙ্ক দেখবে এবার। নেক্সট 6 6 কি বলেছে, y is equal to আছে 3x plus 5, y is equal to 3x plus 5, এখানে সাজিয়ে দেওয়া আছে y is equal to mx plus c, একবার সাজিয়ে দেওয়া আছে, কিছু ক্যালকুলেশন করতেই হচ্ছে না। অতএব m1 is equal to হয়ে যাচ্ছে 3, m1 is equal to 3। আর একটা আছে যে 3y is equal to x plus 7, 3y is equal to x plus 7, বা y is equal to 1 by 3x plus 7 by 3, অতএব m2 is equal to হয়ে যাচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে m1 আর m2 পেয়ে গেলাম।
অতএব ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা mod of m1 minus m2 by 1 plus m1 m2 m2 বা ট্যান থিটা, এটা 3 লসাগু, 3 3 9 মাইনাস 1, 1 প্লাস এইটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 8/3 ইন্টু 1/2, এইটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3। অতএব থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3, ঠিক আছে? তাহলে সরলরেখা দুটির অন্তর্গত কোণ উল্লেখ করবে। অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ ট্যান ইনভার্স 4/3। দেখো নেক্সট, দেখো 6 হলো 7 7 অঙ্ক। দেখো 3 দাগের 7 কি বলেছে? 3 দাগের 7 বলা আছে px minus qy plus r is equal to 0। px minus qy plus r is equal to 0 দেওয়া আছে। px minus qy plus r is equal to 0। তাহলে এখান থেকে মাইনাস qy is equal to minus px minus r বা মাইনাস qy is equal to মাইনাস কমন নিলে px plus r মাইনাস মাইনাস কেটে গেল। অতএব r is equal to এটা p by qx plus r by q। অতএব m1 is equal to p by q হয়ে গেল। m1 is equal to p by q। নেক্সট দেখো আরেকটা যে সরলরেখা বলা আছে p plus qy, তার সঙ্গে আছে প্লাস q minus px প্লাস q minus px plus r is equal to 0। p plus qy plus q minus px plus r is equal to 0 বা is equal to এটা ওদিকে চলে গেলে এটা হয়ে যাচ্ছে, এটা p minus q হয়ে যাবে। p minus qx minus r করে নিই আমরা। y is equal to p minus q by p plus qx minus r by p plus q। এইটা আছে। তাহলে m2 এর মান কত? এইটা বা এইটা হয়ে গেল, এটা ওদিকে গেল বলে সাইনটা চেঞ্জ হলো না, মানে প্লাসটা মাইনাসটা প্লাস হয়েছে, প্লাসটা মাইনাস হয়েছে। তাহলে এখানে m2 হয়ে যাচ্ছে p minus q by p plus q, ঠিক আছে? এবার দেখো তাহলে tan θ ইজ ইকুয়াল টু কি হবে? অতএব m1 minus m2 m1 minus p minus q by p plus q 1 plus pq by pq into p minus q by p plus q, ঠিক আছে? আর tan θ ইজ ইকুয়াল টু এটা উপরে লসাগু হয়ে যাচ্ছে tan θ ইজ ইকুয়াল টু q ইন্টু p প্লাস q বাই এটা হয়ে যাবে p ইন্টু উপরে p ইন্টু p প্লাস q মাইনাস q ইন্টু p মাইনাস q। আর এখানে যেটা হয়ে যাবে q ইন্টু p প্লাস q, এখানে হয়ে যাবে q ইন্টু p প্লাস q প্লাস p ইন্টু p মাইনাস q, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে বা tan θ ইজ ইকুয়াল টু এদিকে এইখানে হরের মানটা আর এখানে হরের মানটা, এই যে দুটো ভগ্নাংশ আছে, এই হরের মান আর এই হরের মান একই মান, তাহলে এই দুটো কেটে চলে যাবে, ঠিক আছে? তাহলে যেটা পড়ে থাকছে এখানে tan θ ইজ ইকুয়াল টু, তাহলে এই গুণফলটা লিখি, এটা হচ্ছে p স্কয়ার প্লাস pq মাইনাস pq প্লাস q স্কয়ার। আর এখানে হয়ে যাচ্ছে এটা তো কেটে গেছে, এটা pq, এই হরের মানটা কেটে গেছে, pq প্লাস q স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস pq প্লাস pq মাইনাস pq প্লাস pq মাইনাস pq বা tan θ ইজ ইকুয়াল টু
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্যান কতর মান 1, অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আসছে, দেখো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব এখানে লিখতে পারবে যে সরলরেখা দুটির অন্তর্গত কোণ, অতএব সরলরেখা দুটির অন্তর্গত কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, এটাই উত্তর, দেখো এটাই উত্তর। দেখো এর সাথে সাথেই 3 দাগের 7 পর্যন্ত কমপ্লিট হলো, 3 দাগের 7 পর্যন্ত অঙ্ক আছে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 4 দাগের থেকে শুরু করব, অতি সংক্ষিপ্ত 4 দাগের থেকে। পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত 4 দাগের থেকে শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।